রহস্যজনক জায়গার কথা ভাবলেই আমাদের বারমুডা ট্রায়াঙ্গেলের কথা মনে আসে। আমরা আজ এই বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে সব কথা জানবো। এর পেছনের আসল কারণ, কেন এটা এত ফেমাস, নাকি সব ভাওতাবাজ। ভয়ঙ্কর জায়গা হওয়া সত্ত্বেও এটা বিশ্বের 10 নম্বর ভয়ঙ্কর জায়গার মধ্যে কেন পড়েনি। আর আপনার যদি কাউকে বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে পাঠানোর ইচ্ছা হয় তাহলে আমাকে বলবেন, আমি আপনার সাথে আছি। আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমার ভিডিও বানাতেও আরো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সিঙ্গারার মতো দেখতে এই 3 কোণা জায়গাটা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। এটা আটলান্টিক মহাসাগরে ফ্লোরিডা, পোর্টোরিকো, বারমুডা আইল্যান্ডের থেকে 3টে রেখা যুক্ত করে তৈরি হয়। প্রথম থেকেই এর নাম বারমুডা ট্রায়াঙ্গেল ছিল না। এর পাগলা স্বভাবের কারণেই এর নাম বারমুডা ট্রায়াঙ্গেল রাখা হয়েছে। একসময় এর ভ্যালু প্রচুর ছিল, লোকের মুখে মুখে এর মান ছিল। এর ওপর মুভি, ম্যাগাজিন, ভিডিও গেম পর্যন্ত তৈরি করা হয়েছিল। একসময় এর ঘ্যাম ছিল প্রচুর, এমনকি একে রহস্যের কারণে এর নাম ডেভিল ট্রায়াঙ্গেলও রাখা হয়েছিল। 1964 সালে ভিনসাম গ্যাডিস তিনি তার সায়েন্স ফিকশন ম্যাগাজিন আর্গেসিতে বারমুডা ট্রায়াঙ্গেল নামটি ব্যবহার করে। এই লুকোচুরি খেলার জায়গাটা তারপর থেকে এই নামের জন্যই যা ফেমাস হয় তা আপনাদের বলবো কি। আপনার কি মনে হয় আমি আর আপনি গেলে দুজনে মিলে এখানে লুকোচুরি খেলা যাবে? এত ছোট জায়গা? না, তা না। এর এরিয়া ভারতের অর্ধেকের থেকে একটু ছোট। ভাস্কো দা গামা প্রথম বারমুডা ট্রায়াঙ্গেলের জায়গাটি আবিষ্কার করেন। কত বিজ্ঞানী কত জিনিস আবিষ্কার করে, আর এই লোকটা জাহাজে ঘুরে ঘুরে দেশ আবিষ্কার করে বেড়াতো। এর হ্রদ দেখা আর কলা বেচা একসাথে হতো, দেশ দেখাও হতো, আর আবিষ্কারের নামও ওর সাথে জড়িয়ে যেত। ভাস্কো দা গামা বারমুডা ট্রায়াঙ্গেলের পাশ থেকে যাওয়ার সময় লক্ষ্য করেন যে তিনি এমন এক জায়গায় এসে উপস্থিত হয়েছেন যেখানে প্রচন্ড ঢেউ, কালো মেঘ, আর তখন তার কম্পাসও কাজ করছিল না। তখন থেকেই শুরু হয় রহস্য। জানা যাক এমন কিছু রহস্য। 31 জানুয়ারি 1880 সালে HMS আটলান্টা রয়্যাল নেভাল ডকইয়ার্ড বারমুডা থেকে ইংল্যান্ডের ফালমাউথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু জাহাজের ক্রু সহ সবাই পুরো নিখোঁজ হয়ে যায়। সবাই প্রথমে বলে সামুদ্রিক ঝড়ের কারণে তারা নিখোঁজ হয়েছে, কিন্তু কিছু বছর পর তারা স্বীকার করে যে এটা ডেভিল ট্রায়াঙ্গেলের কাজ। দ্বিতীয় ঘটনা, তখন সময় ছিল মার্চ 1918। আমেরিকান নেভির একটা কার্গো শিপ 300 জন মানুষ ও 10,000 টন ম্যাঙ্গানিজ আপরিকেট পুরো বোঝাই করা জাহাজ নিয়ে আমেরিকার দিকে এগোচ্ছিল। যখন জাহাজটা বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে পৌঁছালো তখন পুরো ভ্যানিশ, সঙ্গে সঙ্গে, যার খোঁজ এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। তখন যুদ্ধের পরিস্থিতি ছিল, তাই অনেকে ভাবে যে এটা কোনো শত্রুপক্ষের কাজ। এছাড়াও সাইক্লোপসের মতো 2টি জাহাজ, প্রোটিউস ও নেরিউস, পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর আটলান্টিকে হারিয়ে যায়। 3টে জাহাজেই যুদ্ধের ভারী মাল ছিল। এরপর মানুষ লক্ষ্য করতে শুরু করে পরপর অনেক জাহাজ ওখান থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে। তৃতীয় ঘটনা, 1945 সালের 5ই ডিসেম্বর আমেরিকার 5টা টর্পিডো বম্বার বিমান ফ্লোরিডা থেকে জ্বালা শুরু করে। একে নাম দেওয়া হয় ফ্লাইট 90। এটা 3 ঘন্টার একটা রুটিন মিশন যাত্রার দিকে বেরিয়েছিল। 14 জন ক্রু মেম্বার ছিল, একজন লিডার ছিল যিনি একজন দক্ষতাযুক্ত পাইলট ছিলেন। 5টা প্লেন ফ্লোরিডা থেকে পূর্বের দিকে যাত্রা শুরু করে। সবকিছু নর্মাল ছিল, আবহাওয়াও পরিষ্কার ছিল। যাত্রা শুরু করার 2 ঘন্টা পর লিডার রিপোর্ট করে যে হঠাৎ করে ওনার নাকি কম্পাসে প্রবলেম হচ্ছে, কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছে। উনি ওনার ব্যাকআপ কম্পাস বার করেন, কিন্তু ব্যাকআপ কম্পাসও কাজ করা বন্ধ করে দিয়েছে। ততক্ষণে ওনারা বুঝতে পারছিল না যে ওনারা এখন কোথায় আছেন। বাকি প্লেনের পাইলটদের জিজ্ঞাসা করেন, কিন্তু ওনাদের যন্ত্র ততক্ষণে খারাপ হয়ে গেছে। ততক্ষণে আবহাওয়া খারাপ হতে শুরু করে, পাইলটরা এদিক সেদিক ঘুরতে থাকে। তারা শেষে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নিয়ে যখন নামবে তখন তাদের আর খোঁজ পাওয়া যায় না। এই প্লেনকে খোঁজার জন্য সার্চ অ্যান্ড রেস্কিউ ম্যারিনার এয়ারক্রাফট টেক অফ করে 13 জনকে নিয়ে। এর মিশন ছিল ফ্লাইট 19কে খোঁজা, কিন্তু এটাও বেপাত্তা হয়ে যায়। প্রথমে ফ্লাইট 19 14 জনকে নিয়ে নিখোঁজ, এবার ম্যারিনার 13 জনকে নিয়ে নিখোঁজ। এবং তাদেরকে খোঁজার জন্য একটা বড় সার্চ মিশন চালু করা হয়, যেটা ছিল তখনকার সময় সব থেকে বড় সার্চ মিশন। কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না, কোনো লাশ পাওয়া যায় না, এমনকি বিমানের টিকিটও দেখা পাওয়া যায় না। একেবারে পুরো ভ্যানিশ, কোনো ভাঙা অংশ চোখে পড়ে না। এত গল্প তো শুনলে, যারা একের পর এক নিখোঁজ হচ্ছিল, কিন্তু এমন একজন ব্যক্তি আছে যে বারমুডা ট্রায়াঙ্গেলে যায় এবং সে ফিরেও আসে। ইনি ছিলেন ব্রুস গার্নল, এবং তিনি তার বাবার সাথে 4ই ডিসেম্বর 1970 সালে বাহামা থেকে রওনা হয়। এবং তখন আবহাওয়া খুব একটা ভালো ছিল না। কিছু দূর পৌঁছানোর পর চারিদিকে শুধু কালো কালো ধোঁয়া ধোঁয়া মেঘ। সে তার মধ্যে দিয়ে প্লেনকে নিয়ে যায়। যখন এই ব্যাপারে ব্রুসকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন ছিল সেখানকার আবহাওয়া, ব্রুস বলে সেখানে মেঘ নাকি ঘড়ির বিপরীত দিকে ঘুরছিল।
খানিকক্ষণ একইভাবে চলার পর জিরো গ্র্যাভিটি অনুভব করে ব্রুস। তখন প্লেনের কোনো যন্ত্র ঠিকমতো কাজ করছিল না। এরকম যাওয়ার পর ব্রুস এয়ার ট্রাফিককে তার লোকেশনের কথা জিজ্ঞেস করে এবং ব্রুস জানতে পারে সে নাকি মায়ামিতে আছে। ব্রুস শুনে অবাক হয়, কারণ ব্রুসের প্লেন যদি সবচেয়ে দ্রুত গতিতেও যায় তাও এত তাড়াতাড়ি মায়ামি পৌঁছানো সম্ভব না। হিসাব মতো তারা মায়ামি থেকে 90 কিলোমিটার দূরত্বে ছিল। কিন্তু সত্যি ব্রুস মায়ামি বিচের কাছে আসে। তখন ল্যান্ড করার পর ব্রুস চেক করে তার অয়েল ট্যাঙ্ক। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মায়ামি পৌঁছাতে ব্রুসের যতটা তেল খরচ হওয়ার কথাটা ছিল ততটা তেল লাগেইনি। তখন ব্রুসের মনে হয় সে টাইম ট্রাভেল করেছে। সেই কথা শুনে তো পুরো দুনিয়ায় সাড়া পড়ে যায়। ব্রুসের ওপর নানা রকম ডকুমেন্টারি তৈরি হয়, বিভিন্ন টিভি চ্যানেলটাকে কভার করে। কিন্তু যখন মনোবিজ্ঞানীরা ব্রুসের ইন্টারভিউ নেয় তখন তারা বলে ব্রুস নাকি সব বানিয়ে কথা বলছে। বারমুডা ট্রায়াঙ্গেলের পেছনে কি কারণ দায়ী, একে নিয়ে অনেক থিওরি বানানো হয়েছে। কিছু থিওরি এলিয়েনের ওপর। এদের ধারণা এই নিখোঁজ হওয়া জাহাজ বা প্লেন এলিয়েনরা তাদের সাথে করে নিয়ে গেছে। এবার কেউ জানে না এলিয়েনরা প্লেন নিয়ে কি করবে। আবার কেউ কেউ মনে করে এই সমুদ্রের নিচে কোনো সি মনস্টার আছে যেই ঘটনাগুলো ঘটায়। কেউ বলে সমুদ্রের আকারটাই নাকি এরকম যে সমস্ত কিছু ভেতরে ঢুকে যায়। এইসব থিওরিগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে মিথেন গ্যাসের খনি আছে কিছু কিছু জায়গায়, যেখান থেকে সর্বক্ষণ মিথেন গ্যাস বেরোচ্ছে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে মিথেন গ্যাস থেকে জলের ঘনত্ব কিছুটা কম, কিন্তু এতটাও কম হবে না যে একটা পুরো জাহাজকে ডুবিয়ে দেবে। আপনার মনে হয়তো হতে পারে জলের ঘনত্ব কম হওয়ার কারণে একটি জিনিস কি করে ডুবে যায়। তাহলে চলুন সেটা দেখা যাক। আপনি যদি কোনো ফাঁকা জায়গা থেকে নিচে লাফ দেন তাহলে আপনি যত তাড়াতাড়ি নিচে পড়বেন ঠিক তত তাড়াতাড়ি জলে লাফ দিলে ওই একই সময় কি লাগবে না। তুলনামূলক দুটো জায়গাতে অভিকর্ষ বল থাকলেও জলের ঘনত্ব কম হওয়ায় সেখানে কম সময় লাগবে। আর জলের মধ্যে যত মিথেন গ্যাস থাকুক না কেন সেটা কখনো একটা বড় জাহাজকে গিলে নিতে পারে না, এটা অসম্ভব। অনেক বৈজ্ঞানিকরা মিথেন গ্যাসকে এর জন্য দায়ী করলেও এটা অযুক্তিকর অনেকের কাছে। এবার কম্পাসের রহস্য ফাঁস করা যাক। আমরা প্রত্যেকেই গল্প তো শুনলাম, সেখানে দেখলাম যে কম্পাস কারোর ঠিক মতো কাজ করে না। কিন্তু কেন? ভূতের জন্য নাকি অন্য কারণে? বারমুডা ট্রায়াঙ্গেলের এমন একটা জায়গায় অবস্থিত যেখানে ভৌগোলিক উত্তর দিক আর চুম্বক ক্ষেত্রের উত্তর দিক একই হয়। এবার ভৌগোলিক উত্তর দিক আর চুম্বক ক্ষেত্রের উত্তর দিক সেটা আবার কি জিনিস? মনে করুন পৃথিবীর ভেতরে একটা বড় চুম্বক আছে, শুধু মনে করুন, ভাববেন না সত্যি সত্যি আছে। আর এই কাল্পনিক চুম্বকের উত্তর দিক পৃথিবীর উত্তর দিক হবে। এই যে লাইনটা চুম্বকের উত্তর দিকে আছে আর পৃথিবীর উত্তর দিক পড়ে সেই লাইনকে আমরা বলি অ্যাজোনিক লাইন। আর এই লাইনে কম্পাস এক আজব ব্যবহার করে, পাগলের মতো চতুর্দিকে ঘুরতে শুরু করে। মানে আপনি যদি ওখানে কম্পাসের ভরসায় যান তাহলে আপনার দিন শেষ। ওই চুম্বকই আপনাকে পুরো রাস্তা দেখিয়ে দেবে, পুরো ওপরের টিকিট কাটিয়ে ধরিয়ে দেবে আপনার হাতে। এই লাইনে কোনো দিক চুম্বক ঠিকঠাক দিক দেখাতে পারে না। এবার আপনি যদি কিছুই দেখতে না পান তাহলে আপনাকে ওই সময় কম্পাসের উপর বিশ্বাস করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। এই কারণেই কোনো জাহাজ কোনোদিন ওই স্থানে গেলে বেরোতেই পারে না। আর তখনকার সময়ের টেকনোলজি এখনকার দিনের মতো তো এত অ্যাডভান্স ছিল না। এবার জানা যাক সমুদ্রের ঢেউ আবল তাবল আচরণ কেন করত। জলের থেকে নির্গত মিথেন জলের ওপর ভীষণ ঢেউয়ের সৃষ্টি করে। সব জায়গায় সমান ঢেউ দেখা যায় না, যেখানে সেখানে ঢেউয়ের উপস্থিতি লক্ষ্য করা যায়। কোনো গ্যাস যখন কোনো যন্ত্রের ওপর দিক দিয়ে যায় তখন সে ইলেকট্রিক চার্জ তৈরি করে, যার জন্য ইলেকট্রিক যন্ত্রপাতি ঠিকমতো কাজ করে না। অর্ধেক যন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। মিথেন গ্যাসের কারণে জাহাজ আর বিমানের যন্ত্র ঠিকমতো কাজ করতো না, যার জন্য তারা খারাপ হয়ে যেত। তাহলে আর কি, রহস্য শেষ, সাথে আমার ভিডিও। এবার তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক আর কমেন্ট করা ভুলবেন না।